নমস্কার, বাংলাদেশ সঙ্গীত একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতন আমরা আপনাদের সঙ্গে পেতে চাই, আপনাদের পরামর্শ পেতে চাই এবং আপনাদের পাশে পেতে চাই। বাংলাদেশ সঙ্গীত একাডেমি বাংলাদেশ সঙ্গীতের প্রচার প্রসার এবং একই সঙ্গে তার গানকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের হৃদয়ে সেই চেষ্টাই আমরা সবাই মিলে করে থাকি। একজন মহান মানুষকে স্মরণ করতে, একজন দেবতুল্য মানুষকে, সঙ্গীতের বরপুত্রকে স্মরণ করতে বা তার পথে চলতে কারোর কোনো অধিকার লাগে না। তিনি স্বয়ং সেই অধিকার দেন, কারণ তিনি ঈশ্বরের বরপুত্র, তিনিও সেই অধিকার দিয়েছেন। তাই আমরা মান্নাদের গান গাই, মান্নাদেরকে নিয়ে চর্চা করি এবং তার সম্বন্ধে নিয়ত কিছু জানার চেষ্টা করি। আজকে সেই জানার পর্বে এমন একজন মানুষকে সঙ্গে পেয়েছি। তিনি প্রথমে ইঞ্জিনিয়ারিং পড়েছেন, তারপর গবেষণা করেছেন, তারপর ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপনা করেছেন। সেন্ট্রাল গভর্নমেন্টে তিনি একজন গবেষক ছিলেন এবং পরে ডাইরেক্টর হন সেই ডিপার্টমেন্টে। একেবারেই অন্য জগতের একজন মানুষ, পড়াশুনোর জগতের মানুষ। কম্পিউটার নিয়ে তার অজস্র বই বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয় এবং অজস্র এমন বই তার লেখা রয়েছে। কিন্তু এমন একজন মানুষ হঠাৎ করে কেন যে সঙ্গীতের বরপুত্র মান্নাদের প্রেমে পড়ে গেলেন, এটা একটা রহস্য আমাদের কাছে। এই রহস্যটা আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব। হতেই পারে আপনি আমি সবাই আমরা যাদের গান ভালোবাসি, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায় বা অন্য কেউ, আমরা কাউকে না কাউকে একটু বেশি ভালোবাসি। উনি হয়তো মান্নাদেরকে একটু বেশি ভালোবেসেছেন, কিন্তু কেন? সেই পর্বে যাবার আগে ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথম জীবনের জলসা ঘরে এই বইটি যখন প্রকাশিত হয় আনন্দ পাবলিশার্স থেকে কলকাতায়, তখন একটা হই হই রব পড়েছিল। কেন? সাধারণত আমরা শিল্পীদের সম্বন্ধে কোনো রকম পেপার কাটিং এর মাধ্যমে বা কখনো দূরদর্শনে একটুখানি বা কখনো আকাশবাণীতে একটুখানি এইটুকু দূর থেকে জানতে পারি। তার সম্বন্ধে ডিটেলস কিছু আমরা জানতে পারি না। তার গানের চলার পথ, তার জীবনের চলার পথ শিল্পীদের সম্বন্ধে আমরা অন্ধকারে থাকতাম। কিন্তু এই বইটি যখন বেরোয় জীবনের জলসা করে এবং এটি যখন চলচ্চিত্রায়িত হয়, তখন আশ্চর্য হয়ে আমরা একজন শিল্পীর সম্বন্ধে অনেক কিছু জানলাম, যে শিল্পী আমাদের হৃদয়ের মণি। এখন যিনি সেই কাজটি করেছিলেন তিনি হলেন আমাদের সেই মানুষটি যিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে পাশে রয়েছেন স্টুডিওতে, ডক্টর গৌতম রায়। গৌতম দা, আপনাকে নমস্কার। পরে অবশ্য জানতে পারি যে তিনি শুধুমাত্র ওই কারিগরি বিষয়গুলো নিয়েই তিনি ব্যস্ত নয়, ভারত সরকারের একজন গবেষণার দপ্তরের এবং একটি দপ্তরের ডাইরেক্টর এইরকম পদে থাকার পরেও তিনি তার নিজস্ব কিছু তার কর্মকাণ্ড আছে, সেগুলো আসবো, পরে আসবো। এবং এটাও বলে রাখি এই অনুষ্ঠান শুরুর আগে, তিনি নিজেও একজন সঙ্গীত শিল্পী। হয়তো নিজেকে প্রকাশ করেন না, লুকিয়ে রাখেন, কিন্তু সঙ্গীত শিল্পী। এমন একজন মানুষকে শ্রদ্ধা জানাতেই হয়, সম্মান জানাতেই হয়। এবং অবশ্যই আজকে যারা ভিউয়ার্স, যারা দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আছেন এবং আমরা যারা তার সঙ্গে আলাপ করেছি, তার সঙ্গে মিশেছি, জেনেছি, তাকে সেই শ্রদ্ধা জানিয়ে তার সঙ্গে আজকে কথা বলব। আচ্ছা, আজকে প্রথমে প্রশ্ন করি, প্রশ্ন মানে জানার জন্য, কৌতূহল। আপনি একদমই পড়াশোনার জগতের মানুষ, কিন্তু আপনার পড়াশুনো এবং কর্মবিস্তৃতি সম্বন্ধে যদি আমাদের একটু দেন, আমরা তো বাইরে থেকে জানি, আপনি যদি একটু বলেন। আমার পড়াশোনা মানে আমার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আমি বিই করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, এমই করেছি ইনস্ট্রুমেন্টেশন স্পেশাল পেপার, আর পিএইচডি করেছি কম্পিউটার সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেশিন ডিজাইন ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেই
প্রথম যুগের ব্যাপার, যখন এআই কথাটা লোকের মাথাতে তখন আসেনি, তখন তো আসেনি এটা। সেই সময় করেছিলাম। তো অনেক পুরোনো দিনের কথা, 86-87 এরকম সময়। আচ্ছা আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে, আমি তখন তো কলেজে পড়াতাম, কলেজে বেসিক্যালি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পড়াতাম। আচ্ছা। কিন্তু তারপরে আমার যেই কম্পিউটার সায়েন্সের আমি পিএইচডি করছি শুনে, তখন তো কম্পিউটার পড়ানোর লোক পাওয়া যেত না, হুম, যার জন্য ডিফারেন্ট ইউনিভার্সিটি, ডিফারেন্ট কলেজ, ডিফারেন্ট ইনস্টিটিউট আমায় ডাকাডাকি করে হুম, পড়ানোর জন্য। হুম, তো আমার কিছু ব্যক্তিগত ব্যাপারে টাকা পয়সারও দরকার ছিল। আমি কলেজের পরে তখন নানা জায়গায় পড়াতে শুরু করি। আচ্ছা, এইগুলোর মধ্যে প্রথম আমি পড়াতে শুরু করি ইনস্টিটিউট অফ কম্পিউটার ইঞ্জিনিয়ার্স, আচ্ছা। যেটা হচ্ছে বেসিক্যালি এখন যেটা টেকনো ইন্ডিয়া, ও সেইটা হচ্ছে প্রথম পার্ট টাইমে আমি পড়াতে শুরু করি, এবং আমি ওদের প্রথম টিচার। ও হ্যাঁ, ওখানে প্রথম আমি পড়াতে শুরু করি। মানে টেকনো ইন্ডিয়া গ্রুপ যেটা এখন টেকনো ইন্ডিয়া যেটা এখন হয়েছে, তখন ওটা ছিল না। এটা 1985 থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার্স নামে চ্যাটার্জি ইন্টারন্যাশনাল সেন্টারে আচ্ছা আচ্ছা 12 ফ্লোরে একটা ফ্ল্যাটে ওদের ক্লাসরুম ছিল, সাইডে একটা এইচসিএল বিজিবি কম্পিউটার ছিল, এটা দিয়ে ওরা শুরু করেছিল। আচ্ছা। আমি সেই সময় ওখানে পড়াতাম, সেই সময় থেকে পড়াতাম। ও তো তারপরে আরো নানা জায়গায়, যেমন সেন্ট জেভিয়ার্স কলেজে পড়িয়েছি, তারপরে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যখন কম্পিউটার সেন্টার হলো পড়িয়েছি, তারপরে ইনস্টিটিউট অফ মডার্ন ম্যানেজমেন্ট, তারপরে প্যারিগন কলেজ, আশুতোষ কলেজ। আচ্ছা আসলে তখন মানে কলকাতায় এরকম কোনো বড় ইনস্টিটিউট বা কলেজ ছিল না যেখানে কম্পিউটার পড়ানো হয় অথচ আমি পড়াই না। এদিকে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সে এএমআই পড়াতাম, সবই পার্ট টাইমে। ওখানেও যখন কম্পিউটার সায়েন্স এলো, আমাকে কমিটি মেম্বারও করেছিল। তো আমার সব ওই দিকেই পড়াশোনা, এবং তারপরে কি হয় না, এত জায়গায় পড়াই, কিন্তু তখন আমাদের দেশে কম্পিউটার সায়েন্সের কোনো বই ছিল না। বিদেশি বই ছিল, তার ভাষার একটা প্রবলেম ছিল, এইসব নানা কারণে আমাকে রীতিমতো, তখন আমি ডাব্লিউ নিউম্যান কোম্পানি ছিল গ্রেট ইস্টার্ন হোটেলের সামনে, আচ্ছা ওদের একটা কম্পিউটার সেন্টার তৈরি হয়েছিল, কিন্তু বন্ধ হয়ে গেছিল, ওটা আমি চালু করি। আচ্ছা তো ওইখানের মিস্টার পিল্লাই, উনি ওখানকার ম্যানেজার ছিলেন। তো তোর মেয়ে সুজাতাও পড়তো ওখানে, আমার স্টুডেন্ট ছিল। তো একদিন মিস্টার পিল্লাই আমায় ডাকলেন, ডেকে বললেন, আচ্ছা আপনি এগুলো যে পড়াচ্ছেন কোথা থেকে পড়ান? বলে, এই তো কোনো বইতে আমি দেখিনি, আমি তো বইয়ের বিজনেস। আমি বললাম, না, আমি তো বই পড়ে শিখিনি, কেননা কম্পিউটার সায়েন্স তো আমি পড়িনি, আমার সাবজেক্ট তো আলাদা। তখন তো কম্পিউটার সায়েন্স ছিল না, ছিল না হ্যাঁ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিই, তারপরে ইনস্ট্রুমেন্টেশন। বলছে, কিন্তু এই অপূর্ব জিনিস, এইগুলো ভীষণ ভালো লাগছে, আপনি বই লিখুন না। আচ্ছা আমি তো অবাক, আমি বললাম, আমি কম্পিউটার সায়েন্সের লোক না, আমি বই লিখবো কি? বলে, হ্যাঁ আপনি ভালো লিখবেন, লিখুন। বলে সেই আমাকে উনি অলমোস্ট জোর করে ভালোবেসে বই লেখান। সে আমার প্রথম বই বেসিক ফর পার্সোনাল কম্পিউটার, এই বেসিক ফর পার্সোনাল কম্পিউটার বইটা রিলিজ হয় বই মেলাতে। সেই বছর ছিল, সেই দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। এই ছবিটা হচ্ছে তারই ছবি। তখন ওটা বোধ হয় 90-91 সালে বেরোয়। আচ্ছা আচ্ছা এবং এই বইতে আমি নতুন নতুন চ্যাপ্টার অ্যাড করেছিলাম, যেটা যেমন গান, কম্পিউটার দিয়ে যে গান বাজানো যায় সেটা কারোর মাথায় তখন আসেনি, আমি করেছিলাম। আচ্ছা তারপরে গ্রাফিক্স, এখন তো উইন্ডোর কল্যাণে গ্রাফিক্স তো একটা বাচ্চা ছেলেও পারে, তখন তো উইন্ডো ছিল না, ডস বেস সিস্টেম ছিল। তো তখন গ্রাফিক্স দিয়ে প্রচুর প্রোগ্রাম লিখেছিলাম, গানের প্রোগ্রাম, এইসবগুলো অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল বা অ্যাডেড অ্যাট্রাকশন ছিল বইটা। তো বইটা দারুণ পপুলার হয়, এবং আমি এখনো জানি বা এখনো বলতে পারি, কম্পিউটার সায়েন্সে যারা ইউনিভার্সিটিতে পড়ান বা বড় বড় কোম্পানিতে বড় বড় কাজ করেন, তারা কিন্তু এই বইটা পড়েছেন, কারণ এটাই আমাদের দেশে এটা প্রথম কম্পিউটারের বই। এবং এই বইটা প্রত্যেকে পড়েছে। আমার অ্যাক্টিভ স্টুডেন্ট, আমি যখন কলেজে অন্যান্য জায়গায় পড়িয়েছি, কলেজে পড়িয়েছি,
হয় তারা আমার ডাইরেক্ট স্টুডেন্ট অথবা আমার বই পড়েছে, বই পড়ে কম্পিউটার সায়েন্সের জগতে এসছে, এরকম হয়েছে। সেটা আমি একটু গর্ব করে বলতে পারি। তারপরে নিউম্যানের বই দেখে তারপরে আমার এই হুইলার কোম্পানি ওরা আমাকে রিকোয়েস্ট করে যে আপনি আমাদের হয়ে কিছু বই লিখে দিন। তখন এই হুইলারের পরপর আমার বোধ হয় 7টা না 8টা বই বেরিয়েছিল। এইগুলো ওরাই বলতো আমরা তো এগুলো ঢাকঢোল পিটিয়ে বিক্রি করি। তো এইভাবে তারপরে আরো আস্তে আস্তে খান্না পাবলিশার, অ্যালাইড পাবলিশার্স, এইসব অনেক পাবলিশাররা আছে আমাদের অলমোস্ট জোর করে বই লেখা। আমি তখন সারাদিন প্রথমে কলেজে পড়াই, তারপরে নানা জায়গায় পড়াতে যাই বিকালের দিকে রাত্রির অবধি, তারপর বাড়ি ফিরে আবার বই লেখা। এটা অনেক পরিশ্রম সাধ্য ব্যাপার, কিন্তু অনুরোধ করছে ঠিক আছে লিখেছি। এইগুলো আমার 27টা বই হয়, 27টা বই পাবলিশ বই, যেগুলো বিদেশে অবধি পড়ানো হতো হয়। ওয়ার্ল্ড ব্যাংকের ইনভাইটেশনে আমি ওই জন্য বিদেশে আমি আমন্ত্রিতও ছিলাম, গিয়েছিলাম। তো সেটা অন্য ব্যাপার। তো এইটাই আমার জগৎ ছিল মোটামুটি। তারপরে হ্যাঁ, এই জগৎ থেকে কি করে শিফট করলাম বলি। আমি ছোটবেলায় একটু গান করতাম, আমার টার্গেটই ছিল যে সঙ্গীত শিল্পী হবে। আমি আমাদের পাড়াতেই আমাদের রঞ্জিত মুখোপাধ্যায় খুব ভালো গানের শিক্ষক ছিলেন, ওনার কাছেই আমার হাতে করি বেসিক্যালি রবীন্দ্রসঙ্গীত শিখতাম। তারপরে আমি যাই শ্রদ্ধেয় অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কাছে, ওনার কাছে আমি অনেক দিন গান শিখেছি। হ্যাঁ, কিন্তু ওনাদের কাছে আমি রবীন্দ্রসঙ্গীতই শিখতাম, কিন্তু আমাদের বাড়িতে গানের ভীষণ চর্চা ছিল। আমার বোন রবীন্দ্রভারতী থেকে বাংলা গানের উপরে বিএ এবং এমএ পাস করেছিল। বোনের নাম কৃষ্ণা রায় ছিল, তারপরে ঘোষ হয়েছিল। তো গানের একটা কি বলে মাহল ছিল আমাদের, সারাদিন রাত গান বাজনা হতো, পরিবেশ ছিল। আমরা 2 ভাই 1 বোন। আমার ছোট ভাইও খুব ভালো নিজে গান গায়, নিজে সুর করে, এসব এখনো করে যাবে, এইসব নিয়ে আছে। কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির বড় ছেলে হওয়ার একটা অপরাধ আছে। তো গান বাজনা তারপরে 75 সালের পর থেকে আমি সেইভাবে করতে পারিনি। লেখাপড়া এবং ইনকাম করতেই হতো, তখন এমন দরকার ছিল। তো গান বাজনা তারপরে সেইভাবে হয়নি, তবে মাঝে মাঝে গান করতে বসতাম। হ্যাঁ, ভালো লাগা। তো এরকম আগে তো ছিল, সারাদিনে একটু গান না করতে পারলে কান্না পেত রাত্রিরে শুতে যাওয়ার সময়। কিন্তু তারপর এমনই হলো, মাসের পর মাস গান করার কোনো স্কোপ নেই। আর এই সারাদিন চিৎকার করে রাত্রিরে যখন ফিরতাম 9:30 10টা গলা ধরা থাকতো। এমনকি রবিবারও হয়তো একটু বসলাম, তখনও দেখতাম পুরো গলা ধরা, গান করতে পারছি না। খুব কষ্ট পেতাম, ভাবতাম এই চাকরি আমার দরকার নেই, এত পড়ানোর দরকার নেই, আমি এটা চিৎকার করতে হবে না, এরকম একটা চাকরি দরকার বলে তারপরেই আমি চেষ্টা করলাম, নানা জায়গায় অ্যাপ্লাই করলাম। 2000 সালে আমি ICAR সার্ভিসে জয়েন করি, ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ। আমি এগ্রিকালচারাল কিছুই জানি না, কিন্তু আমাদের অফিসটা এগ্রিকালচারাল সায়েন্সের ওপরে, ইঞ্জিনিয়ারিং এর ওপরে কাজ হয়। তো সেখানে আমি প্রথমে সিনিয়র সায়েন্টিস্ট হয়ে জয়েন করি, তারপরে প্রিন্সিপাল সায়েন্টিস্ট হয়ে যাই, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হই, এবং তারপরে আমি ডাইরেক্টর। এবং আমার ওইখানে গিয়ে আমার চিৎকার করতে হতো না ঠিকই, কিন্তু অনেক কাজ করেছি। অনেক ইনস্ট্রুমেন্ট আছে আমার, প্রায় নিজের তৈরি ইনস্ট্রুমেন্ট, যেগুলো এখন অলমোস্ট সারা পৃথিবীতে বিক্রি হয় রিসার্চ পারপাসে। সেরকম ইনস্ট্রুমেন্ট প্রায় 13-14টা আমি বানিয়েছি, কম্পিউটারাইজড ইনস্ট্রুমেন্ট। পেটেন্ট আমার আছে, পেটেন্ট আছে, অফিসের নামে পেটেন্ট, কিন্তু ইনভেন্টর হিসেবে আমার নাম আছে। অফিসে আবার আমি যখন চার্জে ছিলাম অ্যাজ ডাইরেক্টর, তখন একবার রাজ্যসভা টিভি থেকে ওরা এসেছিল আমার সমস্ত কাজের ব্যাপারে এটা নিয়ে দেখতে এবং ইন্টারভিউ দিতে। তার অনেক বড় ইন্টারভিউ, ইউটিউবে পাওয়া যায় ওটা। তো তার একটা ছোট ঝলক দেখে নিন। With his academics in computer science and instrumentation, he has made outstanding contributions in textile technologies.
he has developed first electronic fiber bundle strength tester. He joined National Institute of Research on Jute and Fiber Technology in the year 2000 as a senior scientist. Dr. Gautam Roy has authored 27 textbooks on computer science and more than 30 research papers published in various national and international journals. Kind of electronic instruments, I think it is the first of its kind, and these are now being used in different mills and research institutes and colleges related to this textile and jute processing system. And I was told, So actually that there is we measure the breaking load, and using a formula we can find the tenacity. While in earlier types, in the mechanical type, that instrument has also been developed here in 50 to 60 years back. So the principle I took, and I designed the instrument in some other ways so that everything is automatic. No manual interpolation or calculation, computation should be present. So I became successful, and that has been hugely praised from different corners of the users and other fields. so what you are saying is that, and then you combine them into one single instrument. That is our latest achievement. That is the integrated jute grading instrument that has been sponsored by National Jute Board, which is under Ministry of Textiles. Textiles. So they have offered us to do that, and we have become successful. And we finished almost 1,000 samples with that instruments, and that has been calibrated also with very efficient method, so it is giving very accurate result. Develop different kind of laboratory instruments which are very precise, but using those instruments only that parameter can be measured. But using in that instrument, integrated jute grading instrument, we don't need any kind of sample preparation. So a huge time will be saved, as well as anybody can do that, can run the instrument without any problem or without any hesitation. আচ্ছা, তো এইসব করে শান্তিতেই ছিলাম, কিন্তু এই যে চাকরিটা করেছিলাম, ভেবেছিলাম যে এই চাকরি করলে এবার গান করার সুযোগ পাবো, স্কোপ পাবো, কিন্তু সেটাও হয়নি। কেননা তারপরে আরো নানা কাজে জড়িয়ে যাই, এই পেপার লেখা, তারপরে এইসব বই লেখা, তখন বইয়ের পুরো 27টা বই লিখেছি, এই করে আর গান বাজনা সেভাবে হয়। তো এই হচ্ছে আমার মোটামুটি কর্মজীবন। চর্চা যেটা বলে সেটা হয়নি, কারণ আপনার কর্মজীবনটা এতই বিস্তৃত এবং খুব সহজ কথা নয় সহজভাবে বলা, তবুও বলছি, চেষ্টা করছি আমি বলা। যে মানুষটা অধ্যাপনা দিয়ে শুরু নয়, প্রথমে ইঞ্জিনিয়ারিং করেছেন, ধাপে ধাপে ইনস্ট্রুমেন্টেশনে এমই করেছেন। তখনকার দিনে যিনি এআই যে কথাটা বললেন, যেটা এখন চালু কথা, তখনকার দিনে ছিল না, সেই বিষয়ের উপর উনি পিএইচডি করেছেন। তারপরে কম্পিউটারের বই 27খানা, খুব বড় মুখের কথা নয়, এবং বিভিন্ন যন্ত্র যে বলছেন আবিষ্কার করেছেন, বা যেটাকে বলে ইনভেনশন, সেটা করেছেন। এই মানুষটা খুব সহজ মানুষ নয়, এবং এই মানুষের যতই পারিবারিক পরিবেশ থাকুক, যতই মাহল থাকুক, সঙ্গীতের সঙ্গে কোনো লিঙ্ক থাকারই কথা নয়। যে কথা বলছিলাম আর কি আপনাদের সঙ্গে, যে একটা মানুষের এত বিস্তৃত কর্মপরিধি এবং যার অনেক যন্ত্রপাতি যিনি তৈরি করেছেন দেশের জন্য, দশের জন্য, যার পেটেন্ট, তার অফিস এবং তার নামে এতগুলো বই লেখা, এ বড় সহজ কথা নয়। অত সহজে উনি বলে যাচ্ছেন, আমরা শুনে যাচ্ছি, কিন্তু বিষয়টা সহজ নয়। তার কারণ আমি নিজেও যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র, আমিও গণিতের ছাত্র, কিন্তু আমি ওনার ধরাছোঁয়ার বাইরে। বিষয়টা আমি বোঝার চেষ্টা করছি, কারণ আমি গণিতের ছাত্র, আমি হয়তো অত লেভেলে যাইনি, কিন্তু ধরার চেষ্টা করছি যে কত বিস্তৃত, ধরতে পারছি না। যে এই অখণ্ড পৃথিবী সম যদি ছুঁয়ে থাকেন উনি, তারপর সঙ্গীত, যে কোনো মানুষের সঙ্গীত তার জীবনে আর আসতে চায় না, আসতে পারে না। এত কর্ম ব্যস্ততার মধ্যে, এত পরিধির মধ্যে আসতে পারে না। অথচ বলছেন সঙ্গীতের জন্য ওনার কান্না পেত। স্বাভাবিক, মানুষের ভালোবাসাকে হারালে মানুষ কাঁদে,
মানুষ যদি কারোর সঙ্গে প্রেম করে, ভালোবাসে, সেই মানুষটি যখন থাকে না পাশে, তখন আমরা যেমন কাঁদি, তা উনিও সঙ্গীতের জন্য কাঁদবেন, এটা স্বাভাবিক। ওনার বোন, ওনার ভাই আমরা শুনলাম। এইরকম পরিবেশ থেকে, ওনার কান্না থেকে, আরতি থেকে উনি কিন্তু পরবর্তীকালে সেই গানের জগতে প্রবেশ করেছেন। তার মানে এই নয় যে উনি শিল্পী হয়ে বিভিন্ন স্টেজে অনুষ্ঠান করেছেন বা অন্য কিছু করেছেন, তা নয়। উনি নিভৃতে সাধনা করেছেন, কখনো কখনো হয়তো কারোর অনুরোধে বা কখনো কোনো পরিবেশে উনি সঙ্গীত পরিবেশন করেছেন, কিন্তু ভালোবাসাই। সেই কথা থেকে আমি একটি কথায় যাব এবারে। উনি রিটায়ার করেছেন ওনার কর্মজীবন থেকে। তার মানে এই নয় রিটায়ার করার পরে উনি ওই কোথাও একটু গান গেয়েছেন কি বাড়িতে গান গেয়েছেন, তা নয়। তার অনেক আগে থেকেই উনি অন্য এক সঙ্গীত জগতে প্রবেশ করে গেলেন। সেই সঙ্গীত জগতের কথাও শুনবো, এবং এক মানুষের ছায়াসঙ্গী হয়ে গেলেন। বড় সহজ কথা নয়। আবার বলি, কবি শঙ্কর ঘোষের একটা কথা আছে, সহজ কথা সহজভাবে বলা সহজ নয়। তো সেইটা সত্যিই সহজ নয়। তা আমরা ওনার কাছে জানতে চাইবো, আচ্ছা আপনি, এটা তো আর সিনেমা নয় যে জাম্প কাট করে চলে গেল অন্য চিত্রের অন্য ছবিতে চলে গেলাম, তা নয়। আপনি বলুন দেখি, প্যারালালি, সমান্তরালি আপনার কর্মজীবন, আপনার বই লেখা, আপনার পেপারস লেখা, আপনার বিভিন্ন যন্ত্রপাতি ইনভেনশন করা, এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ করে কিভাবে প্রেমে পড়ে গেলেন সেই সঙ্গীতের বরপুত্র, আমাদের সবার প্রণম্য, শ্রদ্ধেয়, ভালোবাসার মানুষটি মান্না দের। আপনি হঠাৎ করে তার সঙ্গে কাছাকাছি হলেন কি করে? হ্যাঁ, এটা আমার পূর্বজন্মের কিছু ভালো পূর্ণ কাজ নিশ্চয়ই ছিল, সেই জন্যে এসেছিলাম। শুধু আসা না, মানে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছিলাম, ছায়া সঙ্গী হয়েছিলাম। এর পেছনে অনেকটা ঘটনা আছে। আমাদের বাড়ির সবাই মান্নাদের অত্যন্ত ফ্যান ছিল। আমার মা একটা আলাদা গানের খাতা ছিল, মা ভালো গান করতো, বাবা সেতার বাজাতো। মায়ের নামটা আমরা গায়ত্রী রায়। মায়ের নাম জীবনের জলসাগরতেও রয়েছে। তো বাবা সেতার বাজাতেন। বাবার নাম সুশীল রায়। তো আমাদের বাড়িতে গান বাজনার বললাম চর্চা ছিল। শীতের দিনে আমরা সব একসঙ্গে লেপের তলায় বসে গান করেছি, এসব অনেক রকম ব্যাপার রয়েছে। কিন্তু ঘটনা হলো কি, আমাদের একটা গ্রামাফোন ছিল, দম দেওয়া। হ্যাঁ, তাতে অনেক কিন্তু ওই মান্নাদের পুরোনো গানের রেকর্ড ছিল, কিন্তু সত্যি কথা বলতে কি তার আওয়াজ এত নিকৃষ্ট যে আমার কোনো রকম ভালো লাগা আসেনি। কিন্তু মাকে দেখতাম যে অনুরোধের আসর হলেই ওই খাতাটা নিয়ে মা বসে থাকতো। আচ্ছা, মান্নাদের গান হলেই সেই গানটা হয় যদি অচেনা হয় লিখে নিত, অথবা ওই গানটা যদি থাকতো একসঙ্গে গাইতো। আচ্ছা। তো মা দারুণ মান্নাদের ফ্যান ছিলেন আর কি। তো মান্নাদের একটু জাম কাট করি, মা যখন মারা যায়, কাকু তখন রেগুলার, কাকু মানে মান্নাদে, তখন তো ঘনিষ্ঠতা হয়ে গেছে, প্রায় রোজ উনি ফোন করতেন, খবর নিতেন। মা যখন মারা যায়, মায়ের কথা বলার শক্তি ছিল না, কিন্তু তখন ইশারায় আমায় বলতো মান্নাদের কোন গানটা চালাতে হবে। তখন সিডি আসেনি, 2003 সালের কথা, তখন ক্যাসেট ছিল। মায়ের কিছু প্রিয় গান ছিল, আমার কবিতা হারায় ফেলেছি, এইসব কিছু গান ছিল খুব প্রিয় মান্নাদের গান। এগুলো অচেনা গান, অনেকেই শোনেনি। তো সেই সব গানগুলো আমার চালাতে হতো, এবং সত্যি কথা বলতে কি ওই গান শুনতে শুনতেই মা একসময় মারা গেছেন। তো এইরকম আমাদের এই ফ্যামিলি, নিবেদিত প্রাণ। হ্যাঁ, নিবেদিত প্রাণ। তো আমারও মান্নাদের গান, ওই কলের গানে যেটা শুনতাম, আমার সত্যি কথা বলছি কি আমার খুব একটা ভালো লাগতো না। কিন্তু তারপরে আমি যখন স্কুলে পড়ি, ক্লাস 7-এ, আমার এক বন্ধু ছিল চন্দন বিশ্বাস। ও একদিন বললো, জানিস আমার বাবা একটা রেকর্ড প্লেয়ার কিনে এনেছে, কনকোয়েস্ট। সেটা দম দিতে হয় না, সেটা ব্যাটারিতে চলে, কনকোয়েস্ট নাম, দেখতে যাবি? হ্যাঁ যাবো। ওদের হাওড়াতে, আমার বাড়ি হাওড়ায়, আমাদের অরিজিনাল বাড়ি হাওড়া রামকৃষ্ণপুর। তো ওদের বাড়ি আর একটু ভেতরে, কৈপুকুর ওইখানে। তো একদিন স্কুলের পর দুজনে মিলে গেলাম, গিয়ে কনকোয়েস্টটা দেখালো, বললো তাড়াহুড়োতে বাবা
একটাই সিডি কিনে, এই রেকর্ড লং কিনেছে। এলপি হ্যাঁ, লং প্লেইং পাইনি, ছিল না, ছোট ছোট একটাই কিনেছে, তোকে আমি সেটা শোনাচ্ছি। প্রথম গান বাজালো, আমি ভাবলাম এটা কি গান না একটা কি, এটা পুরো পৃথিবী মনে হচ্ছে আলাদা হয়ে গেল, হয়তো তোমারই জন্য। ও এই গানটা আমি প্রথম শুনলাম, শুনে প্রেমে পাগল হয়ে গেলাম যে এই কি গান, কি অসাধারণ গান, কে গেয়েছেন? বলছে এটা মান্না দে। বলছে তাই? তারপরে উল্টো পিঠটা চালালো, ওই জীবনে কি পাবো না। আচ্ছা, ক্লাস 7-এ আমি তখন পড়ি। তখন তো দারুণ ভালো লাগলো। ওই একই রেকর্ড কতবার শুনেছি, এদিক ওদিক, আবার এদিক আবার ওদিক, এই করে করে তখন মান্না দে মাকে বললাম, বলে শুনিস নি? আমি তো এই গানগুলো শুনি, এই তো আমার গান আছে এইসব। তো তখন বুঝলাম এরা মান্না দে। তো অনুরোধের আসর, তখন মান্না দে, সন্ধ্যা মুখার্জি, হেমন্ত মুখোপাধ্যায়, তো এইসব গান দিয়ে শেষ হতো। তো ভালো লাগতো, শুনতাম, দেখতাম। সব গানের চেয়ে যেন ওটা একটু আলাদা, ওনার গানটা যেন একটু আলাদা, অনুভূতি লাগছে আলাদা। হ্যাঁ, পুরো জিনিসটাই আলাদা। এই করে করে বড় হলাম। তারপর তো চাকরি বাকরি হলো, বিয়ে হলো, আমার মেয়ে হলো, একমাত্র মেয়ে রিমঝিম। তো ও তখন ক্লাস 5-6-এ পড়ে। নর্মালি আমরা মান্নাদের প্রোগ্রাম হলে কলকাতায় মিস করতাম না, আমরা যেতাম। আচ্ছা, তো তখন ও 5-6-এ বোধহয় পড়ে। এখন বলি, এখন ও একটা সরকারি কলেজে প্রায় 15 বছর পড়াচ্ছে, সাইকোলজির উপর পিএইচডি করেছে। 15 বছরের মতন পড়ানো হয়ে গেছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট সাইকোলজি। তো তখনও 5-6-এ পড়ে, মানে কত বছর আগেকার কথা। তখন একটা প্রোগ্রামে, মান্নাদের প্রোগ্রামে আমরা গিয়েছিলাম সবাই মিলে। ও কোনোদিন কোনো বায়না করতো না কোনো ব্যাপারে, কিন্তু হঠাৎ বায়না করতে শুরু করলো যে ভাবি আমি একটু ওনাকে আজ প্রণাম করবো। আচ্ছা, আমি প্রণাম করবে কেন, বেশ তো গান শুনছো। বলে না, আজকে আমি প্রণাম করবো, ভীষণ ইচ্ছে করছে। তো এত বায়না করলো, আমি ভাবলাম ঠিক আছে দেখি, এমন কিছু একটা তো মানে অপরাধ নয় এই চাওয়াটা, প্রণাম করতেই পারে। হ্যাঁ। তো আমি কি করলাম, ওই এর পেছনে, গ্রিন রুমের পেছনের দরজায় গিয়ে দেখি, দাঁড়ালাম। তো একটা গেটে একটা ছেলে দাঁড়িয়েছিল। আমি তাকে বললাম, ভাই ওই মান্নাদের হচ্ছে, ও হয়ে যাওয়ার পর মেয়েটা যাবে, একটু প্রণাম করে। বলে না, হবে না, হবে না, কাউকে ঢুকতে দেওয়া যাবে না, বলে হাঁটিয়ে দিল। আমরা তবু বাইরে দাঁড়িয়ে আছি, ঠিক আছে বেরোনোর সময় তাহলে প্রণাম করবে। সবই এগুলো মানে আগে থেকে ডেস্টিনি করা আছে, তা নাতে কি করে হয়। তো তারপরে ঢুকতে দিল না। তো তারপরে ওনার গানের পরে উনি ওই করতে করতে বেরিয়ে গেলেন, ওনার সঙ্গে আরো অনেক লোকজন বেরোলো। সেই ধাক্কাধাক্কি হলো, আমার হাত থেকে মেয়ে ছিটকে বেরিয়ে গেল। তারপর উনি গাড়িতে করে চলে গেলেন, লোকজন ফাঁকা, মেয়েকে দেখতে পাচ্ছি না। হঠাৎ দেখি দূরে সে পড়ে রাস্তায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মানে যতটা না তার ফিজিক্যালি আঘাত লেগেছে, তার মনে আঘাত লেগেছে আরো অনেক বেশি। যে একটা প্রণাম করার আমি সুযোগ পেলাম না। আমার খুব মায়া হলো। ওকে বললাম, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে প্রণাম করানোর ব্যবস্থা করে দেবো। তো আমি তখন মান্নাদের গানই ভালোবাসি। কোথায় থাকেন, কি করেন, কবে আসেন, কবে যান। বোম্বেতে থাকতেন তখন, কিছুই আমি তো জানতাম না। খোঁজ খবর নিতে শুরু করলাম। খোঁজ নিতে নিতে খবর পেলাম যে মহালয়ার দিন ওনার প্রোগ্রাম আছে, আচ্ছা, সন্ধ্যাবেলা নজরুল মঞ্চে। আচ্ছা, তো খবর পেলাম যে উনি তার আগের দিন সন্ধ্যাবেলা চলে আসছেন আর কি। তো আমি মহালয়া, আমাদের রেডিওর মহালয়ার প্রোগ্রাম শেষ হতেই আমি মেয়েকে নিয়ে ওনার বাড়ি সোজা চলে যাই। আচ্ছা, আর মেয়ে আবার যাওয়ার সময় কিছু ফুল টুল নিয়ে গেছিল। তো গিয়ে আমি দেখলাম কি, ওনার যে বাইরে বাড়ির উল্টো দিকে যে বসার ঘর আছে, ওইখানে দেখি উনি বসে আছেন, আরো কোন লোকজন আছে, তাদের সঙ্গে কথা বলছেন। তো আমি জানতাম উনি খুব বদরাগী মানুষ, যাকে তাকে অ্যালাউ করেন না কাছে যেতে, কথা বলেন না। আমি ওই জন্য কাছেও যাইনি। আমি দরজায় দাঁড়িয়ে বললাম, শুনুন একটা কথা বলি, আমার মেয়ে হয়, ও আপনাকে একটা প্রণাম করবে, একটু প্রণাম করতে দেবেন? বলতে বলে, হ্যাঁ আসুন আসুন আসুন। আমি দাঁড়িয়েছিলাম, যাইনি। তো গেল, গিয়ে পায়ে ফুল টুল দিয়ে প্রণাম করলো। তো ওকে দেখে তো উনি অবাক হলেন। উনি কাছে ডেকে বললেন কি, আমার বলছেন, কি বাইরে দাঁড়িয়ে কেন, আসুন আসুন ভেতরে।
তো আমি জুতো খুলে ঢুকতে যাচ্ছি, বলে না না জুতো পরে আসুন, এখানে জুতো চুরি হয় খুব। আচ্ছা আচ্ছা। বলে আমি গিয়ে বসলাম, একটা মাত্র প্রণাম করার জন্য এসেছিলাম। উনি তো না না আমি কি করি, আমি কলেজে পড়াই তখন, এইসব জিজ্ঞেস করে 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 তারপরে মানে আমরা গেছি 8টা নাগাদ। হঠাৎ ঘড়ি দেখে বলে আরে 1:30 বাজে, এবার তো উঠতে হবে, আমার সন্ধ্যাবেলা প্রোগ্রাম আছে। বললাম হ্যাঁ প্রোগ্রাম আছে তো আমরাও তো যাব, কিন্তু আমি বলতে বাধ্য হলাম যে আপনি এত সরল সাধারণ, আমরা তো একটা একটু প্রণামের জন্য এসেছিলাম, তো আপনি দেখে মনে হচ্ছে এত সরল সাধারণ, এত আমার তো ধারণা ছিল না। বলে হ্যাঁ 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 আপনি বোম্বেতে আসেন? আমি বললাম মাঝে মাঝে যাই, বেড়াতে টেড়াতে যাই। বলে এলে আমার বাড়ি চলে আসবেন। বলে ঠিকানা, আনন্দানের ঠিকানা ফিকানা লিখে দিলেন, ফোন নাম্বার লিখে দিলেন, দিয়ে বললেন চলে আসবেন, আজকে উঠছি, আর কলকাতা এলে চলে আসবেন, গল্প করবো, আপনার সঙ্গে কথা বলতে ভালোই লাগছে আমার। তো আমার তো মানে সৌভাগ্য যে কি ভাবা যায় না। কত সাল হবে এইটা? কত সাল এটা? মানে রিম ক্লাস 5-6 পড়তো? হ্যাঁ ও তখন 87-88 হবে, 90 অ্যারাউন্ড ওই রকম সময়। এটা হিসেব করে বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো তখন আমার একটা ওই বিদেশ থেকে ক্যামেরা এনেছিলাম, ডিজিটাল ক্যামেরা। আচ্ছা না না সরি, তখন ডিজিটাল ক্যামেরা ছিল না, এমনি একটা ক্যামেরা ছিল কোডাকে। তো কিছু ছবি আমি নিয়ে গেছিলাম, যদি ছবি তোলার স্কোপ পাই ছবি তুলবো। তো মেয়ের সঙ্গে ওনার কিছু ছবি তুললাম, তারপরে আমার যারা লোক ছিল বললো আপনিও যান না ছবি তুলে দিই, বলে সেই ছবি তুললাম, ছবি আছে এখানে। আচ্ছা। তো সেই ছবির পুরো রিল ভর্তি 35টা যে ছবি হতো, 35টা ছবি আমি তুলে ফেলেছিলাম। তুলে এনে অত বেলা হয়ে গেছে, ক্যামেরাটা রেখে চান টান করতে গেছি, ফিরে এসে দেখি আমাদের বাড়িতে তখন আমার ভাইজি আর আমার ভাগনা, খুব ছোট কিন্তু খুব দুরন্ত ছিল, ওরা ক্যামেরাটা হাতে পেয়ে খুলে রিলটা বার করে ফেলেছে। ব্যাস। আমি তো কেঁদে ফেলেছিলাম, এ কি অসম্ভব কাণ্ড হলো, এইসব ছবি আর পাই? তো যাই হোক অনেক কষ্টে তার থেকে 3-4টে ছবি পেয়েছিল। আচ্ছা। তো সেদিন সেই ছবি নিয়ে অনেক দুঃখ হয়েছিল, পরে সেই দুঃখ কেটে গেছে। লাখখানেক ছবি তো আমিই তুলেছিলাম। তারপরে সবাইকে বললাম ঘটনা, যে এই ঘটনা ঘটেছে, কেউ বিশ্বাসই করে না। আচ্ছা, স্বাভাবিক, বিশ্বাস হ্যাঁ, করার মতো বিশ্বাস নয়। করার মতো ঘটনা না। যাই হোক আমার একটা সাক্ষীও আছে মেয়ে। তো এই হলো। তারপরে কি হলো না, বম্বেতে তখন আমি তো কলেজে পড়াই, বম্বেতে যাওয়ার প্রশ্ন ছিল না বেড়াতে টেড়াতে যাওয়া ছাড়া। তো আমি চিঠি লিখলাম সাহস করে আচ্ছা। ওই ঠিকানায়, এবং কিছুদিন পরে আবার চিঠির উত্তর চলে এলো, অসাধারণ সে চিঠি। মনে হলো যে পড়ে কত দিনের পুরনো আলাপ, কত কাছের মানুষ, খুব কাছের মানুষ। এবং শেষে লেখা আমি অমুক তারিখে কলকাতা আসছি, আপনি চলে আসুন। কিন্তু চিঠিটা দেখলাম তার পরে এসছে, তার মানে উনি তখন ভুলে চলে গেছেন অলরেডি। পোস্টে চিঠি তো। আচ্ছা। এই করে আমিও তারপর চিঠি দিতাম, উনিও চিঠি দিতেন। চিঠিতে চিঠিতে একটা জম্পেস প্রেম জমে গেছিল। আচ্ছা। আমার ফাইল ভর্তি সেই সব চিঠি আছে, ল্যামিনেট করে রেখে দিয়েছি। আচ্ছা। জানি না, আমারও হয়তো চিঠি পড়তে আমার ভালো লাগতো। তারপরে আমার তো বললাম অনেক বই বেরিয়েছে, তখন আমার একটা আইসিএসির সিরিজ বেরিয়েছিল। আচ্ছা। 9, 10, 11, 12 4টে বই। আচ্ছা। তো বইতে নর্মালি একটা কাউকে ডেডিকেট করতে ডেডিকেট হয়। করতে হয়। তো আমার সেটা কি মনে হয়েছিল, ওনাকে ডেডিকেট করেছিলাম, দিস ইজ এ পিয়ান টু ইত্যাদি ইত্যাদি বলে মান্না দে। তো খুব আনন্দ করে সেই 4টে বই আমি ব্যাঙ্গালোরে, তখন উনি ব্যাঙ্গালোর চলে এসছেন, আচ্ছা। ব্যাঙ্গালোরে পোস্ট করেছিলাম। এটা অ্যারাউন্ড 2000 আচ্ছা। পোস্ট করেছিলাম। কুরিয়ার, এটাও ডেস্টিনি, সেই কুরিয়ার ফেরত চলে এলো যে অ্যাড্রেস নট ফাউন্ড। আচ্ছা। আমি এ কি এরকম ভাবে, তখন উনি নাবিল ম্যানশন বলে একটা বাড়িতে ব্যাঙ্গালোরে উঠেছেন সবে। তারপরে আমরা গেছি নাবিল ম্যানশনে। আচ্ছা। তো সেই বই চলে এলো, খুব মন খারাপ যে কি ওনাকে ডেডিকেট করলাম আর সেই বই ওনার হাতে পৌঁছলো না। তারপরে আবার অপেক্ষা করলাম কবে আসেন, ততদিনে ওনার ভাই ও তপাদা, তপন দাস, তপন দে, তখন ওনার সঙ্গে খুব আলাপ হয়ে গেছে। তপাদা বললো যে হ্যাঁ কাকা অমুক দিন আসবে, আপনি চলে আসুন, আপনার কি দেবার আছে দিয়ে দেবেন। তো একদিন আমি গেলাম কলেজ থেকে গিয়ে বই দুটো দেবার জন্য গেলাম। তো উনি নেবে এলেন ওপর থেকে, এসে আমার দেখে চিনতে পারলেন না।
যে কি ব্যাপার, কাকে চাই, কি ব্যাপার, কেন, কি ব্যাপার। আমি তো ঘাবড়ে গেলাম, এই কি হলো, চিঠিতে এত কথা হয়। তারপর আমি একটু বললাম যে আমি এই গৌতম রায়, আমি এই আপনাকে চিঠি দিয়েছি, মেয়েকে নিয়ে এসে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, বসুন বসুন, কি খবর। তারপর খুব গল্প হলো। তারপর আমি ভয়ে ভয়ে এবং একটু আনন্দের সঙ্গে বললাম যে আমি তখন দাদা বলতাম, দাদা আমার এই 4টে বই বেরিয়েছে, আপনাকে ডেডিকেট করেছি, দেখুন। তো উনি দেখে, কভারটা দেখে সাংঘাতিক রেগে গেলেন, সাংঘাতিক। ওনার ওরকম রাগ আমি প্রথম দেখেছিলাম। উনি প্রচন্ড চিৎকার করে বললেন কি, কে বলেছে আমার নাম বইতে দিতে, আমার পারমিশন নিয়েছেন, তাছাড়া আমি এই সাবজেক্টের কি জানি। তো এত জোর বকাবকি করলেন, আমি বসে কেঁদে ফেলেছিলাম। ওনার কিছুক্ষণ পর চিৎকার শেষ হলো। তারপর আমি বললাম যে ঠিক আছে, আমি পাবলিশারকে বলবো এই ডেডিকেশনের পেজগুলো বাদ দিয়ে দিতে। কিন্তু একটা কথা বলি দাদা, বইটা উৎসর্গ তো লোকে মা বাবাকেও করে, তা বলে কি মা বাবাকে ওই সাবজেক্টটা জানতে হবে? এটা তো ভালোবেসে প্রণাম করে শ্রদ্ধা জানানো। তখন উনি হঠাৎ অন্য মানুষ, না না ঠিক আছে ঠিক আছে, আরে আমি বুঝতে পারিনি বলে তারপরে একদম মাটির মানুষ। আচ্ছা, তখন আবার আগের মানুষ আর কি, মানে ডুয়ালিটির মতো মনে হচ্ছে। হ্যাঁ এইসব হলো। এইভাবে আস্তে আস্তে প্রেম হলো। তারপরে ওনার ব্যাঙ্গালোরের বাড়িতে গেলাম, বললাম যে নাবিল ম্যানশন। তখন উনি বম্বে ছেড়ে সবে ব্যাঙ্গালোরে এসছেন। বম্বের বাড়িতেও গেছি সে পরে। তারপরে নাবিল ম্যানশনে গেলাম। আমাদের লজ্জার সাগর, আমি আমার মিসেস দুজনে গেছিলাম। আমাদের লজ্জার সাগরে ভাসিয়ে উনি খাবার নিয়ে এলেন আমাদের জন্য, আন্টি চা করে জল টল নিয়ে এলেন। এইসব হলো, মানে আস্তে আস্তে প্রেমটা ঘনীভূত হলো। এবং সেদিন আমি আরেকটা মারাত্মক কাজ করেছিলাম, সেটা বলবো? বলুন। অনেকক্ষণ কথা টথা বলার পর, তার আগে উনি আমার চিঠিতে বলেছেন আমার তুমি কাকু বলবে। ও আচ্ছা, হ্যাঁ, তারপর থেকে আমি কাকু বলি। আর আমি বলেছিলাম আপনি তাহলে আমাকে তুমি বলবেন, আপনি বলবেন না। আচ্ছা। তো তারপর থেকে উনি আমার তুমি বলতেন। তো আমি সেদিন হঠাৎ কি সাহস করে বললাম যে কাকু আপনি তো এত বছর আমাদের গান শুনিয়েছেন, আজকে আমি আপনাকে একটু গান শোনাবো। এটা বলছি তার পেছনে একটা ঘটনা আছে, মানে কারণ আছে আর কি, জানি না অনেক কিছু। হ্যাঁ, তো বললেন হ্যাঁ শোনাও না, এই তো হারমোনিয়াম আছে দেখো। বলে বসে আমি কি করব, আমি একটা রবীন্দ্রসঙ্গীত ধরলাম, দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে, রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা বেশ। তো 2 লাইন করেছি সবে। উনি হাসতে হাসতে বললেন আরে থামো থামো, তুমি কি পিসিমশাইকে ভক্তিগীতি শোনাচ্ছ? আমি তো পুরো ঘাবড়ে গেলাম, পিসিমশাইকে ভক্তিগীতি? কেন কাকু? মানে প্রথম কথা, তোমার রাগের কোনো সেন্স নেই, এখন সন্ধ্যেবেলা আর তুমি একটা ভৈরবী ধরেছো, এইটা কি একটা এ হলো? ইমান ডিমনের ওপর কোনো গান ধরতে পারতে। আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি গান গাইতে গিয়ে যেন বলে পড়ে যাচ্ছ, এরকম কেন? আবেগ কেন? হ্যাঁ, আমি বললাম না, মানে আমরা তো এরকম শিখেছি। বললো শিখলে চলবে না, সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাতে হবে। তারপরে হঠাৎ বললেন তুমি আমার কোনো গান জানো? আমি সাহস করে বলে হ্যাঁ জানি। বলে করো। বলে আমি করলাম, আজ আবার সেই পথে দেখা হয়ে গেল। আচ্ছা। উনি বলেন হয়েছে, কিন্তু ব্যাপারটা কি এরকম, অনেকদিন পর ধরো কারোর সঙ্গে দেখা হলো, তুমি কি তাকে বলবে যে আজ আবার সেই পথে, এরকম ভাবে কি বলবে? না বলবে আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, বলো ভালো আছো তো? এরকম ভাবে গানের মধ্যেও ফোটাতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে কথোপকথন। হ্যাঁ, আমি একটু হাঁ করে তাকিয়ে আছি, দেখে শোনো আমি কিরম ভাবে করছি। বলে উনি গানটা করলেন। উনি করলেন, করে বললেন করো। এবং আমি ওই গানটা ওনার থেকে তখন তুলে নিলাম, মানে ওই যে, এবং একটা ব্যাপার ওনার রেকর্ডে নেই, এরকম অনেক ইম্প্রোভাইজ করে উনি গান করেন, যার জন্য ওই গানের 2-1টা জায়গা আছে আমি যখন করি আর কি, লোকে হাঁ করে যে ওস্তাদি করছে বোধ হয়, তা না, উনি করেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন এই ভালো আছো তো, এই যে তো, এটা রেকর্ডে নেই, রেকর্ডে নেই, কিন্তু উনি এরকম ভাবে করতেন, ইম্প্রোভাইজ করতেন। যাই হোক, এরকম করলাম। তারপরে আবার বলে তুমি আমার এই গানটা জানো, সব তোমারই।
তুমি ভালোবাসো সেই তাই। গান সেই প্রথম শুনেছিলেন মুক্তি আপনার দিয়ে- বন্ধুর বাড়িতে। না না না, সেটা ওনার- হয়তো তোমারই জন্য। ওটা হয়তো তোমারই জন্য। ও এটা মুক্তি রায়চৌধুরী মুক্তি রায়চৌধুরীর লেখা, গীতিকা। সব তোমারই জন্য, সব তুমি তোমারই। ভালোবাসো তাই তোমারই জন্য। এখন আমি ধরুন রাস্তাঘাটে ঘুরছি, বাইক চালাচ্ছি, গাড়ি চালাচ্ছি, গান গুনগুন করি, কিন্তু হারমোনিয়ামে তো ওইভাবে করা হয় না। বলতে গিয়ে ফিঙ্গারিং গন্ডগোল হচ্ছে, বলে আমি বাজাচ্ছি তুমি করো। Well, in that case, there will be, yes, that is only one program. আন্টি এটা শুধু চা হলো? চা আমি নিয়ে আসি। Yes. আচ্ছা তোমরা খেতে আরম্ভ করো, আমি চাটা ঠান্ডা হয়ে যাবে বলে নিয়ে আসলাম। হ্যাঁ Yes. Yes. আমাদের যে খাওয়াই হলো প্রায় 4টের সময়। তাই নাকি? না না, এই বাঙালিদের এটি এত দেরি করে খায় না এরা। আমরা সহ্য করতে পারি না, আমরা সহ্য করতে পারি না। রাত্রিরে 8:30টার মধ্যে আমরা খেয়ে নেব এবং দুপুরবেলা 1টার মধ্যে আমরা খেয়ে নেব। সকালবেলা ব্রেকফাস্ট বিফোর 8:30, 9 o'clock we must have. I am very particular about these things. আদারওয়াইজ কষ্ট হয় না? More কষ্ট না, it is, so where is yours? কামিং না, কামিং না, bring the tea. Yes. ওইগুলো দেবো মানে? হ্যাঁ দাও না। হ্যাঁ যেমন ঠান্ডা ঠান্ডা হওয়ার ঠান্ডা এটি গরম হয়ে গিয়েছিল, একটু ঠান্ডা হয়েছে এখন। Today's temperature was 16. আপনার চিংড়ি মাছ খেতে বারণ করেন দেখুন, কেন? এই যে গলার প্রবলেম। চিংড়ি মাছে অনেকের খুব অ্যালার্জি হয়। দুধ ওটা বলে আমি বিশ্বাস করি, একদম বিশ্বাস করি। ডাক্তাররা প্রথমেই তো আর কি অ্যালার্জি যাতে যাতে হয় সব বারণ করে দেন। আমার তো সমস্ত টেস্ট করেছি। ডাক্তারকে ডাক্তার একটু খেয়ে দেখো, ব্যাঙ্গালোরের জিনিস। মনে পড়ে গেল বলো ভালো আছো বলো ভালো আছো ভালো আছো ভালো আছো আমার কোনো স্কোপ পাইনি। না, আমার বলবার কথা কি জানো, কেন তোমাকে এই কথাগুলো বলছি? তুমি ইউ আর so crazy about music. I mean, I have found it out. হ্যাঁ আমি ভীষণ Yeah, I am জানি you are very crazy about music. যদি তোমার ক্রেজি তুমি মিউজিকের, তুমি সেই রাস্তাটা কেন খুঁজে নাও যে কি করে মডার্ন সাউন্ডস করা যায়। এই যেমন ধরো আজ আবার অবলম্ব করো, আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কতবার মনে পড়ে গেল, ভালো আছে তো। ঠিক এরকম তো বলবে। সুন্দর আমার বলা বলছে না, আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল, মনে পড়ে গেল, মনে পড়ে গেল। এরকম আমার সুর হয় তো, আমার নিজের সুর। মনে পড়ে গেল বলো বলো বলো, অত অত ই করে বলবার কি দরকার, বলো ভালো আছো তো বলো ভালো আছো তো ভালো আছো তো তুমি যদি এখন ভাবো যে তোমাকে গান করতে গেলে, ধর তুমি আমার সব গানই জানো, আমি জানি শুনেছি তো। মোরালেস সমস্ত গান তুমি জানো,
ধর তোমাকে যদি বলি যে সব তোমারই জন্য গাও, কি করে গাইবে তুমি? গাও, এসো, সব তোমারই জন্য। ওই যে অ্যাপ্রোচটা না, সব তোমার জন্য, এই যে কথাটা তুমি যখন বলবে না, সব তোমার জন্য, সবই তোমার জন্য, তুমি ভালোবাসো তাই তোমার জন্য, এইরকম ভাবে বলতে হবে গানটা। ওই যে তোমারই জন্য ওই বললি না, সে মনে বেলুন মোড়ে বসে থাকছে, ও চলবে। তোমারই জন্য, সব তোমারই জন্য, কেন ভালো কাঁপছি? কেন এটা ভয়ে তুমি ভালোবাসো তাই তোমারই জন্য, সব তোমারই জন্য, সব তোমারই জন্য। সব সব ডিটেলস গুলো তুমি পেয়েছো, কিন্তু তুমি I don't know, somewhere either maybe you're really worked up, that's why you're not being able to sing properly. But then ওই যে গলাটাকে বেশি বেশ লাগে না, গলাটাকে হালকা করে গাই। তোমারই জন্য, তোমারই জন্য, তোমারই জন্য, সব তোমার জন্য, তুমি ভালোবাসো তোমারই জন্য, তোমারই জন্য, সব তোমারই জন্য, সব তোমারই জন্য, তুমি ভালোবাসো তোমারই জন্য। এরকম করে গাইতে হবে, জানো তো, ভালোবেসে গান করলে এরকম করে গাইতে হবে। তোর জন্যই তো গেয়েছিলাম, সব তোমার জন্য। দেবতার অংশ যারা, তারাই বোধহয় এমন করে পারেন, যেটা উনি সাক্ষী। এই অপার প্রেম ভালোবাসা শুধু বিবাহ হলে হয় না, শুধু প্রেম করলে হয় না, এটা ঐশ্বরিক ব্যাপার, দৈবিক ব্যাপার। সেই অনুভূতিটা উনি সঙ্গে করে নিয়ে এসছেন, সেটা জানতে পারলাম। কি অপার প্রেম ছিল দুজনের মধ্যে, শ্রদ্ধেয় মান্না দে, শ্রদ্ধেয়া সুলোচনা দেবীর মধ্যে। তারা যেখানেই থাকুন, ভালো থাকুন। কিন্তু আমাদের একটা কৌতূহল আছে, অনেক অজানা কথা যেমন জানবো, তেমনি অশ্রুত কিছু গান আমাদের আগামী দিনে শোনার ইচ্ছা আছে। আমরা বাড়িতে বা কোথাও অন্য জায়গায় কোথাও চেষ্টা করব কিছু অশ্রুত গান, যেগুলো সবাই বলে জনপ্রিয় গান সবসময় স্টেজে করতে হয়, সবসময় রেকর্ডিংয়ে করতে হয়। কে বলেছে? এখনো অনেক শ্রোতা বন্ধু আছেন আপনাদের মতন, যারা অনেক অশ্রুত গানও শুনতে চান। চেষ্টা করা হবে মান্না দে সঙ্গীত একাডেমির পক্ষ থেকে সেটা করবার। কিন্তু তার আগে যে প্রশ্নটা করতে গিয়ে এই মানুষটার এই আবেগ, এই ফ্লুয়েন্টটা আমি আটকাতে চাইনি। আমি খুব কম কথা বলছি এই জন্য। সেটা হচ্ছে খুব জানতে ইচ্ছে করে, খুবই জানতে ইচ্ছে করে, আপনি তো চলার পথে সঙ্গী হয়েছেন, কিন্তু ঠিক কবে থেকে আপনি গলায় ক্যামেরাটা নিয়ে হাঁ করে সবার আড়ালে থেকে কিছু ছবি তুলছেন, কিছু তথ্য লিখছেন, কিছু লিপিবদ্ধ করে রাখছেন, আপনার ভালোবাসা থেকে, আপনার অতি ব্যস্ত কর্মব্যস্ততার জীবন থেকে সরে এসে সেখানেও আপনি ফাঁকি দিচ্ছেন না, আবার ছায়া সঙ্গী হয়ে গেলেন। ঠিক কবে থেকে, কেমনভাবে হয়ে গেলেন, এটা আপনার হয়তো আগে থাকতে ডেস্টিনি কথাটা আপনি ব্যবহার করেছেন, ডেস্টিনি ছিলই, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু কবে থেকে, কেমনভাবে আপনি হঠাৎ করে ছায়া সঙ্গী হয়ে গেলেন, গলায় একটা ক্যামেরা জড়িয়ে? এই দিনটার কথা বা পার্টিকুলার ঘটনার কথা আমি বলতে পারবো না কবে থেকে যে হয়েছি, কিন্তু হ্যাঁ, কিন্তু হয়েছে কি, উনি যখনই কলকাতায় আসতেন, বিকালবেলা কোনো রেকর্ডিং যদি না থাকতো বা অন্য কিছু না থাকতো প্রোগ্রাম, তাহলে উনি ওই অফিস ঘরে বসে গল্প করতেন। এবং আমি ওনার মুখের দিকে হাঁ করে তাকিয়ে গল্প শুনতাম। ওনার কাছে অনেক দরকারে অদরকারে অনেক লোক আসতো, অদরকারে কেউ আসতো না, স্বাভাবিক, দরকারেই আসতো। তার প্রোগ্রামের দরকার, আরো অনেকে আসতো কিভাবে ঠকানো হবে ওনাকে। আমি নিজে সাক্ষী, কে কিভাবে ঠকিয়েছে আমি জানি, বলতে চাই না নাম ধরে। তো এইসব আসতো, আমি ওনাকে দেখতাম হাঁ করে, আর তখন আমি চেষ্টা করতাম যতটা পারি ওনাকে ধরে রাখার, মানে এমন, মানে হ্যাঁ, মনে হতো কি যে এই মানুষটাকে যখন আমরা পাবো না, তখন এইসব ঘটনা আমি কি করে দেখবো, কি করে শুনবো।
আর এই যে প্রত্যেকটা মানে ওনার হাঁচি কাশি অবধি আমি তখন রেকর্ড করে রাখতে শুরু করি। ওনার কাছে বসে থাকতাম এবং ওনার মানুষের ধারণা নেই যে উনি মানুষটা কেমন। ওনার সম্বন্ধে যেটা ধারণা আমারও যেটা ছিল যে উনি খুব বদরাগী মানুষ, কাউকে কাছে ঘেঁষতে দেন না, এ করেন না, একদমই ভুল। উনি আসলে একটা পুরো নারকোলের মতন শক্ত, বাইরেটা খুব কঠিন। তার কঠিন তার কারণ একটা আছে, ওনাকে প্রচুর লোক ঠকিয়েছে, উনি সেই জন্য একটা কঠিন আবরণের মধ্যে থাকে, বর্ণ করতেই হয়। হ্যাঁ, কিন্তু যাকে উনি অ্যালাউ করেন যে কঠিন বর্মটা ভেদ করে ভেতরে ঢুকতে, ওনার মতো ভালো মনের নরম মানুষ কিন্তু আমি দেখিনি। আমি এত বড় কথা বলছি, কিন্তু আপনার কাছ থেকে জানলাম আপনারা অসম্ভব ভালো মনের মানুষ ছিল। আমি মানে মনে হতো কি আমি এই মানুষটাকে আমি আরো কেন কাছে পাইনি। আমি ভক্ত যেমন দেবতাকে কাছে পেতে চাই, হ্যাঁ, আমার তখন মানে আমার টার্গেট হয়ে গেছিল আমি যদি ওনার বাড়ি চাকর হতে পারতাম তাহলে সারাক্ষণ ওনার গান শুনতে পারতাম। আমি একদিন বলেও ছিলাম, কাকু আমি চাকরি টাকরি ছেড়ে দিয়ে আমাকে আপনি রেখে দিন বাড়িতে। উনি হাসতেন, কি যে বলো। তো যাই হোক, আমি যতটা পেরেছি তখন থেকে রেকর্ড করতাম। তারপর একদিন আমি ওনাকে রিকোয়েস্ট করলাম, কাকু এই তো প্রোগ্রামে যাচ্ছেন, আমি একটু যাই না, রেকর্ড করি। প্রথম না উনি একটু আমাকে কি বলবো, একটু বাধাই দিতেন। এ কি হবে, কেন নিজের সময় নষ্ট করছো, কেন কি এরকম, নিজের কাজ করো, বাড়িতে সময় দাও, ফ্যামিলির সঙ্গে থাকো, এইসব বলতেন। তো আমার মাথায় যেটা ঢুকতো চট করে বেরোতো না। তো তখন আমি ওনার সঙ্গে যেতাম, ওনার গাড়িতে যেতাম, কখনো কখনো উনি আমার গাড়িতে যেতেন, আমি চালাতাম, উনি পাশে বসে থাকতেন। এরকম অনেক ঘটনা আছে। সিউড়িতে একবার গেছি, সে 3.5 ঘন্টা ধরে যাচ্ছি, তখন সেই সিঙ্গুর আন্দোলনের জন্য রাস্তা বন্ধ। আচ্ছা আচ্ছা, সেসব সাংঘাতিক ঘটনা, ডিটেলসে বলতে গেলে অনেক সময় লাগবে। রাত্রি 3টে ওনায় বাড়ি পৌঁছে দিলাম। তারপরে আমি বাড়িতে এসে শুয়ে পড়েছি, ভোরবেলা ফোন, কি ব্যাপার, না তুমি ঘুম টুম হয়েছে? হ্যাঁ কাকু, আপনি ঘুমিয়েছেন? বলে আমি তো এখন ব্যাঙ্গালোরে। মানে বাড়ি পৌঁছে ভোর রাত্রিরে আর ঘুমোননি, সকালে চাটা খেয়ে সোজা ফ্লাইট ধরে, ফার্স্ট ফ্লাইট ধরে ব্যাঙ্গালোর। তখন 84 বছর বয়স ওনার। আচ্ছা, মানে কত কিছু শেখার আছে ওনার থেকে। বটেই, তার অদম্য ইচ্ছা, তার ইচ্ছা শক্তি, প্রাণ শক্তি। আপনারও প্রাণ শক্তি কম নেই। কিন্তু আর একটা প্রশ্ন যেটা বলছিলেন যে খুব কঠিন মানুষ মনে হয় কিন্তু আসলে নরম মানুষ, যাকে উনি অ্যালাও করেন। এটাও তো ঘটনা, সবাইকে অ্যালাও করা যায় না। এই সাংস্কৃতিক জগতে, গান বাজনার জগতে সব মানুষ, বিখ্যাত মানুষরা সবাইকে অ্যালাও করতে পারেন না। কিন্তু ওনার এমন কিছু ঘটনা 2-4টে বলতে পারেন, যেমন আমরা একটু জানি না, অফবিট, হয়তো আপনার বইতেও নেই, জীবনের জলসাঘরে, যে বইটির লেখক শ্রদ্ধেয় ডক্টর গৌতম রায়, হয়তো তার সেই বইতেও আমরা পাইনি। এরকম অফবিট কিছু ঘটনা, ধরুন গাড়ি থেকে নেমে হঠাৎ করে রাস্তার পাশে উনি শরবত খাচ্ছেন, কিংবা কোনো কিছু জিনিস কিনছেন, আপনি সঙ্গে আছেন, বা অন্য কিছু এরকম অফবিট কিছু স্মৃতি নিশ্চয়ই আছে আপনার। আমি তো আছে, দুটো ঘটনার কথা বলছি, দুটো না 3টে ঘটনা। হ্যাঁ বলুন। একটা ঘটনা হচ্ছে ওই থেকে, কোথা থেকে যেন, কোন স্টুডিও থেকে রেকর্ড করে ফিরছেন, আমি গাড়ি চালাইনি, ওনার যে কি যেন নাম, যুধিষ্ঠির নাকি, ও গাড়ি চালাচ্ছে। তো হঠাৎ হাতিবাগানের কাছ দিয়ে যাচ্ছি, উনি হঠাৎ বললেন, এই গাড়ি থামাও। কি ব্যাপার? না ওই দোকানটা দেখতে পাচ্ছ না, ওখানে আমার মেজদার তোয়ালে কিনতো, গামছা কিনতো, আমি 2টো তোয়ালে কিনবো। আচ্ছা বেশ। সেদিন ওনার মাথায় টুপিটা রয়েছে। ওনার সঙ্গে তো অনেক ঘুরেছি, বেশিরভাগ সময় উনি এমনি যাতায়াত করার সময় টুপিটা পরতেন না। যেমন নিউ মার্কেটে ওনার বিশেষ দোকান ছিল, ওখান থেকেই উনি পনির কিনতেন। আচ্ছা, স্প্ল্যানেডে একটা দোকান ছিল, দোতলায় দোকানটা, সেই দোকান থেকে উনি ওই শার্ট পিস, প্যান্ট পিস, আচ্ছা, এইসব কিনতেন। বিশেষ দোকান ছিল। তো এই দোকানে যখন যেতেন তখন উনি টুপি ছাড়া যেতেন। আচ্ছা, ইচ্ছে করে কি অনিচ্ছা করে জানি না, টুপি ছাড়া গেলে পাশের লোকটাও কিনছে, সে হয়তো ভাবছে কোথায় দেখেছি ভদ্রলোককে, কিন্তু মনে পড়ছে না। কিন্তু টুপিটা পরলে সঙ্গে সঙ্গে টেলিভিশনের কল্যাণে তো সবাই চেনে। সুতরাং সেদিন টালিগঞ্জে যখন দেখি, এই টালিগঞ্জ হাতিবাগানে উনি টুপিটা পরেছিলেন,
সে দোকানে, ফুটপাতের ওপরে দোকান, সেই দোকানে গিয়ে উনি টাওয়েল মাপ করছেন, করছেন, ব্যাস পুরো একটা জনতা ভিড়। এই একটা ওনার খেয়াল নেই। আচ্ছা, এই একটা ঘটনা দেখেছি। আর একদিন মৃণালদা, আমাদের মৃণাল বন্দ্যোপাধ্যায়, ওনার রেকর্ডিং ছিল উল্টোডাঙ্গার স্টুডিও, সেটাই মৃণালদার লাস্ট রেকর্ডিং মান্নাদের সঙ্গে। সেটা কি হিরে মানিক না কি একটা ছবি, সেই সিনেমাটাও রিলিজ হয়নি। আমার ভারত এরকম একটা ভাষাটা ছিল। তো ওটা আমি গাড়ি নিয়ে ওনাকে পৌঁছে দিচ্ছিলাম, হয়ে যাওয়ার পর হাতিবাগানের মোড়েই বলে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বর্তমান কলা বিক্রি হচ্ছে এরকম মোটা মোটা। আচ্ছা, কাকু এখানে আমি গাড়ি দাঁড় করাতে পারবো না, আপনার কলা খাওয়ার ইচ্ছে হলে আমি আপনাকে বাড়িতে গিয়ে দিয়ে আসবো। বলে না না তুমি দাঁড়াও না, আমি তো নামবো, তুমি গাড়িতে বসো। আমি না কাকু, আমি নামতে দেবো না আপনাকে আজকে এখানে। তখন একটা অফিস টাইম, এই দুপুর তখন হবে হবে হবে। তো ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর পুরো কলার, বর্তমান কলার কাঁদিটা দিয়ে গেছিলাম ওনার বাড়ি। তারপর ভাই কি খেপেছে এতগুলো, খান না কাকু, ভালোই লাগে। উনি নিজস্ব ভেহিকেল ছাড়া অন্য ভেহিকেলে চড়তেন? আমার গাড়িতে তো উঠতেন। আপনার গাড়িতে উঠতেন এছাড়া অন্য, ধরুন রাস্তায় অটো বা ট্যাক্সি বা? হ্যাঁ, সেরকম হয়েছিল একটা প্রোগ্রামে, সিআইডিতে একটা প্রোগ্রাম ছিল, ওটা ওই জ্ঞান প্রকাশ ঘোষের ছেলে মল্লার ঘোষ, ওদের প্রোগ্রাম। সিআইডিতে সকালবেলা ছিল, রবিবার সকালে। ওরা গাড়ি পাঠিয়েছিল, তো গাড়িতে গেছি। আমায় বললেন কি, এই খাতাটা ভেতরে রেখে দাও, তোমার ক্যামেরার ব্যাগে রেখে দাও, যদি ওরা বায়না করে তখন বার করবে, তার আগে করো না বার। আমার গান যদি করতে বলে, গান করার তো কথা নয়, সম্বর্ধনা দেবার কথা। তো সিএলটিতে উনি গেছেন প্রোগ্রামে, গিয়ে যথারীতি ওরা বায়না করেছে, উনি বলছে এই কোথায় গৌতম খাতা দাও। হঠাৎ করে? হ্যাঁ, তো সেই খাতা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করেছিলেন, মিউজিক ছাড়া, তবলা ছাড়া। ও আচ্ছা, এমনি ক্যাজুয়ালি। কিন্তু ফেরার সময় সেই গাড়ি খারাপ, কলেজ স্ট্রিটের মোড়ে। ও তারপরে ওরা তো বেশি ধৈর্য মানে এইসব ব্যাপারে কম ছিল, তাহলে দূর আমি হেঁটে চলে যাচ্ছি এখান থেকে, রাস্তায় নেমে হাঁটতে শুরু করে দিয়েছে। খুব মুশকিল। হ্যাঁ, আমি পেছন পেছন ছুটে একটা ট্যাক্সি ধরে কোনো মতে আবার ট্যাক্সি করে পৌঁছে দিই। এছাড়া ব্যাঙ্গালোরে যখন ওনার এখানে আর কলকাতা আসতেন না, আমি প্রতি মাসেই একবার দুবার ব্যাঙ্গালোর যেতাম। উনি বলে দিতেন কি লাগবে না লাগবে, আমাকে ওরম ভাবেই বলতেন। বা অনেক কাজ থাকতো, যেমন ঘড়ি খারাপ হয়ে গেছে, চশমার ডাঁটি ভেঙে গেছে, এরকম ছোট ছোট অনেক কাজ থাকতো, তো আমার গেলে করতে হতো। তো তখন হয়তো ব্যাংকে যাবেন, আমি হয়তো একটা গাড়ি ডাকতে যাচ্ছি, বলে না না গাড়ির দরকার নেই, অটোতে চল। কাকু আপনি তো কোমরের ব্যথায় বসতে পারছেন না, অটোতে কি করে যাবেন? বলে হ্যাঁ, ও বসার কায়দা আছে, তুমি জানো না, তুমি ডাকো না অটো, আমি ঠিক চলে যাবো। আচ্ছা, গাড়িতেও গেছি, কিন্তু তারপরে অটোতেও গেছি, অটোতেও গেছি, সব ভিডিও করে রেখে দিয়েছি, চলে যাবো। আচ্ছা, গাড়িতেও গেছি, কিন্তু তারপরে অটোতেও গেছি, অটোতেও গেছি, সব ভিডিও করে রেখে দিয়েছি। আর উনি সাংঘাতিক জোরে গাড়ি চালাতেন। ও ওনার গাড়িতে আমি পাশে বসে সেটাও রেকর্ড করে রেখেছি। নিজে খুব জোরে চালা। ও আচ্ছা আচ্ছা, খুব লাভ বলবো না, খুব পাকা হাতের ড্রাইভিং, কিন্তু খুব মানে খুব জোরে। আগে তো উনি যখন বম্বেতে থাকতেন, উনি তো লং রাইড করতেন প্রায়। সেই হাত লোনাওয়ালায় ওনার একটা ফ্ল্যাট কিনেছিলেন, বাংলো কিনেছিলেন। এই উইকেন্ডে ছেলে মেয়েদের দুইজনকে মিসেসকে নিয়ে চলে যেতেন। আচ্ছা, আর ওই যে সুমন কল্যাণপুরের পাশের বাড়িটা ছিল ওনার। এইভাবে আস্তে আস্তে আমাদের যথেষ্ট ঘনিষ্ঠতা হলো ওনার সঙ্গে, আমাদের পরিবারের এবং ওনার পরিবারেরও যথেষ্ট ঘনিষ্ঠতা হলো। উনি কলকাতায় এলেই আমরা যেতাম, এবং তারপরে উনিও আসতেন আমাদের বাড়ি, মাঝে মাঝে আসতেন, সারাদিন আন্টিকে নিয়েই আসতেন। তারপরে আমার ভাইয়ের এক লেগল্যান্ড কান্ট্রি ক্লাবে একটা ভালো বাংলো ছিল, উনি ওখানেও এসছেন, আমাদের সঙ্গে সারাদিন সময় কাটিয়েছেন, প্রচুর আড্ডা হয়েছে, মানে একেবারে ঘরের লোক হয়ে গেছিলেন উনি। ওনার সঙ্গে যখন কথা হতো, গল্প হতো,
তখন মনেই হতো না উনি সেই বিখ্যাত মান্নাদে, তখন মনে হতো উনি আমাদের ভীষণ কাছের কেউ, ভীষণ কাছের, যার কাছে সব কথা বলা যায়, সব কিছু আবদার করা যায়, এবং একদম নিজের কাকা বা বাবার মতন আর কি সব কিছুই বলা যেত। সেই জন্যে তখন বোঝাই যেত না যে উনি হচ্ছেন সেই বিখ্যাত মান্নাদে। কিন্তু তারপরে যখন অন্য প্রসঙ্গে গানের ব্যাপারে হতো তখন আমরা বুঝতাম, মনে পড়ে যেত ইনিই হচ্ছেন সেই মান্নাদে। কাকু কিন্তু বন্দনার মানে আমার মিসেসের হাতের রান্না খুব ভালোবাসতেন। আপনি লাগান না, ওনারই গান আছে, আপনি এত ভালোবাসেন রজত আমায় বলেছেন। এটা বেসিক সং, তারপরে হচ্ছে এটা রেডিও প্রোগ্রাম আকাশবাণীতে যাচ্ছে, তারপরে হচ্ছে বেঙ্গলি ফিল্ম, এগুলো হচ্ছে নিমগ্ন ফিল্ম আর্টিস্ট। ফার্স্ট লাইন রেকর্ডিং কোথায় হয়েছে, এগুলো হচ্ছে বেঙ্গলি ফিল্ম টিভি আনরিলিজ করে, হিন্দি বেসিক সং, এত সিঁড়ি তো তুমি নিজে তৈরি করেছো? এগুলো যদি 1, 2, 3, 4 করে রো কালামে ভাগ করা আছে, ডেটাবেস থেকে ডাইরেক্টলি সব আমার গান? হ্যাঁ সব দেখাচ্ছি কাকু। এগুলো হচ্ছে মানে এগুলো দেখুন, ইন্ডেক্সিং এইচ মানে হচ্ছে অল হিন্দি, সব হিন্দি গানগুলো এখানে আছে। আন্টি আসুন, আন্টি কি কারণ সুর দেখো, কি বলবো, এই ঘরটা আমাদের টোটালি এই সব এই কাজ। অনেকে আসেন দেখেন, তা আন্টি বসুন না আন্টি। এইটা আপনার ফ্যামিলির পুরোনো দিনের ছবি আছে, কিছু হবে না। কুকুর ভয় করে না, ওই ছোট্ট কুকুরটা অনেকক্ষণ বন্ধ করা আছে, আপনার খুলে দাও না। হ্যাঁ খুলে দাও, খুলে দাও। কুকুরকে আবার ভয় দিবে। কুট্টুস, ওই তো নগা এসে গেছে। ওই যে আমার বন্ধু, আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান। আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে সাথ দিন। ইয়ে খাওয়া ওস্তাদ আব্দুল, এই আমার কাটলো নিয়ে সুরের আবার তোমায়
যুগে যুগে প্লাবনানে যে সুর চরাচরে যুগে যুগে প্লাবনানে পাগল কি এত খেলে পারে এই বেসিক্যালি সব জিনিসেরই বদনাম কেন আমিও জানি না। ওই মুগদালের বদনাম তো মুগের ডালে বীজ হয়, রাইট? আর বিউটি চাল অনেকে মুগের খেতে ডালে চায় না। খিচুড়ি দেয় বেশ বীজ হয়ে যায়। পেটটা ভালো। আপনি বিউটি চাল খেয়েছেন? বিউটি ডাটা ফেভারিট। এরা খুব ভালো আছে তো। বিউলির ডাল আর আলু পোস্ত। ভাবা যায় না এসব কখনো। আমরা মুখের জল খাই, আমার ভীষণ ফেভারিট। তাই হয় এরকম ডাল হলে মাছে এই মাছ আনলে এরকম তবে এটা ঠিক, রান্না করার প্রিপারেশনটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা ভীষণ বাঁধাকপি খাই। তাই বাঁধাকপির মধ্যে মাছের মাথা দিয়ে হ্যাঁ, মাছের মধ্যে বাঁধাকপি মানে ভীষণ ভালো ভেজিটেবল। দই দিয়ে আজকে এনেছিলাম, ও বললো এতগুলো করবো না, বাবু খান না। আমি ফুলকপিটা রোস্ট মতো করলাম। আমরা বাঁধাকপি মাংস দিয়ে বানাই, মাংস দিয়ে বাঁধাকপি বানাই। চিরদিনের থেকে না উত্তম উত্তম কুমারের লিখে ওই কে প্রথম কাছে এসেছি সকালবেলা মুক্তিরাজ কাপুর, মুক্তিরাজ কাপুর হচ্ছে আকবর বাদশাহ, আর সেলিম হচ্ছে সব হিরোগুলো। থ্রোনে বসে আছে আর পৃথ্বীরাজ কাপুর সেলিম দিল को बुलाओ, এরকম বলা ছিল তো। तुम्हें क्या चाहिए? हिंदुस्तान में तक जाना तो क्या चाहिए? आपने मुझे सुविधा नहीं दी, मैं हिंदुस्तान के तक बना करूँ इसको अंदर कर दो, इसको अंदर कर सलीम राज कपूर को बुलाओ, तुम्हें क्या चाहिए? हिंदुस्तान के तक तैयार करें किताब चाहिए, अनारकली आपको चाहिए तो आपको क्या मिलेगा? इसको सलीम देवाल को बुलाओ, हिंदुस्तान में तक तैयार करो। पिताजी मेरा तो कह रहा है गजब सिंह के बाद में तो आगे कर सलीम महमूद को बुलाओ, सलीम तुम्हें क्या चाहिए? हिंदुस्तान के तक जाना के लिए पिताजी हम अनारकली हिंदुस्तान के तक लेके हम क्या करेंगे? अनारकली की बात आराम रख लीजिए कहीं भी। কাকু মামনিকে খুবই ভালোবাসতেন। মামনির বিয়ে, আমার মেয়ের বিয়ে উনি বসে থেকে দিয়েছিলেন। সে প্রচণ্ড ঠান্ডায় ঝড় বৃষ্টির রাত্রিরে উনি ব্যাঙ্গালোর থেকে এসেছিলেন, এসে বসে বিয়ে দিয়েছিলেন। আচ্ছা, এই গল্প তো শেষ হওয়ার নয়, এগুলো তো গল্প নয়, কল্পনাকে অবাস্তব কথাও নয়, এগুলো বাস্তব সত্যি কথা। আসলে আমরা খানিকটা খুঁজতে বসেছিলাম মানুষ মান্নাদের সম্বন্ধে। মানুষ মান্নাদের গান নিয়ে সবাই বলতে পারবেন, যারা শ্রোতা, যারা তার সঙ্গে ছিলেন বলতে পারবেন।
অন্য সব কিছু বলা যাবে, কিন্তু একেবারে খুব কাছ থেকে না থাকলে, তার সঙ্গে জড়িয়ে না থাকলে কিছু অফবিট কথা তো আমরা জানতাম না। আমরা তো শুনতে পেতাম না কখনো যে হাতিবাগানে তিনি কিভাবে তোয়া লিখেছেন। এটা তো জানার বিষয়, আমরা তো অনেক কিছু জানি না, এগুলো তো আমাদের ভালো লাগার বিষয়। তেমনি অন্য একটা বিষয়ে যাওয়ার আগে একটা প্রশ্ন আমার খুব ইচ্ছা, এটা আমার ইচ্ছা হচ্ছে, আপনাদের জন্য করছি, আমার নিজের জন্য করছি। অতি সহজে একটা মানুষের সবকিছু তো খুঁজে পাওয়া যায় না, কিন্তু ডক্টর গৌতম রায় তার সঙ্গে ছিলেন, সঙ্গীতের বরপুত্রের সঙ্গে ছিলেন। তার পক্ষে যতটা সাধ্য, ইচ্ছা করেছিলেন না, এটা আমরা বিশ্বাস করি, উনি ইন্টেনশনালি ছিলেন না। মন্দিরে দেবতার কাছে গিয়ে কোনো ভক্ত যেমন নিজেকে হারিয়ে ফেলে, কেউ কেউ জ্ঞান হারান, অজ্ঞান হন যেটাকে বলে, তখন অজ্ঞান অবস্থায় কে কি করেন সেই ভক্ত কিন্তু নিজে জানতে পারেন না, দেবতা কিন্তু ঠিক দেখেন। এক্ষেত্রেও ওনার সঙ্গে কথা বলে আমরা এইটুকু ধরতে পারি যে একজন দেবতার প্রতি যে আরতি, সেই আরতি ডক্টর গৌতম রায় মান্নাদের প্রতি। সেই আরতি থেকে উনি ছবি তোলেন, উনি লেখেন, উনি সব তার সঙ্গে যান। আর একটা ছোট্ট প্রশ্ন ওনাকে করব, এটা আমাদের নিজেদের জানার জন্য, এটা তো কোনো কোশ্চেনিয়ার নয় যে কতগুলো কোশ্চেন করছি আর উনি উত্তর দিচ্ছেন, এটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি, মান্নাদের সঙ্গে দেখাটাই শেয়ার করছি।